এদিকে এবার আনসার বাহিনী নিয়ে মুখ খুলল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার নতুন ষড়যন্ত্র ফাঁসি হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্যদিকে ভারতকে চাপে ফেলতে বাংলাদেশ এবং চীন এক হচ্ছে। যে কোনো সময় ভারতে হামলা করবে চীন এবং বাংলাদেশ, ভয়ঙ্কর প্ল্যান ফাঁস। আনসার শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। রোববার রাত থেকেই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন তারা। কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এই সময় আনসার যেটা করতেছে, দে আর আওয়ামী লীগার, দে আর নট আনসার। আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে। ওয়াকার স্যার যেটা করতেছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের সামনে নিয়ে আসলাম। দর্শক, সংবাদটি দেখলে আপনাদের হয়তো অনেকের চোখ কপালে উঠে যাবে। কেন বলছি, বাংলাদেশের এই ক্লান্তি লড়লে আনসার বাহিনী দিয়ে ডক্টর ইউনূসকে হত্যা বা উৎখাত করতে চেয়েছিল শেখ হাসিনা, তার গোপন তথ্য আমাদের হাতে এসেছে। পাশাপাশি আপনারা অনেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে মাথায় তুলে নিয়ে নাচতেছেন। এটা একটু বন্ধ করুন, কারণ আমরা যে ভিডিও পেয়েছি সেখানে ওয়াকারুজ্জামান এখনও নাকি শুধরাননি, আগের মতনই আছেন। তো দর্শক, তিনি প্রাথমিকভাবে মানুষের সামনে যা আচরণ করতেছেন তার ভিতরে নাকি অন্য পর্দা আছে, সেটাও আপনাদের দেখাবো। পাশাপাশি বাংলাদেশি লোকেদের জন্য বা আপনার জন্য একটা খুশির সংবাদ, সেটা হলো বাংলাদেশ এবং চীন ভারতের বিরুদ্ধে কঠিন অ্যাকশন শুরু করেছে। ভারতের জন্য অশানি সংকেত। তো দর্শক, আমরা দেখব শুরুতে ভারত নিয়ে বা আনসার বাহিনী নিয়ে এবং সেনাবাহিনী নিয়ে গোপন তথ্য দিল একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনার মুখ থেকে আমরা শুরুতেই দেখব যে হাসিনার নতুন ষড়যন্ত্র কী ছিল সেনাবাহিনী এবং আনসার দিয়ে। তার আগে চলুন আমরা ছোট্ট আকারে একটা বিজ্ঞাপন দেখেই আমরা সেনাপ্রধান নিয়ে গোপন তথ্যগুলো দেখব। আশা করি সঙ্গেই থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মোসবেটের সাথে আমার যাত্রা সত্যিই অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো প্লিসকো। আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে আমাকে বিশ্বাস করুন, এটি আপনাদের জন্য একটি বিশাল বড় অভিজ্ঞতা। যদি আপনি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করতে থাকেন, তাহলে মোসবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনার মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারবেন। অন্যদিকে মোসবেটে রয়েছে বিকাশ নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। এদিকে মোসবেটে আরও রয়েছে সাপোর্ট সুবিধা। ক্রীড়া অনুরাগীদের জন্য মোসবেট একটি স্বর্গ। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোডটি সময় ব্যবহার করুন। হ্যাঁ দর্শক, এই অফারটি কোনোভাবেই মিস করবেন না, দ্বিধা করবেন না। এখনই সাইন আপ করুন এবং মোসবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয়, আপনার ব্যাংক ব্যালেন্সও উন্নত করতে এখনই প্রস্তুত হন। মোসবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। আমি ভাবলাম যে হঠাৎ করে যে সকালে ঘুম থেকে উঠে যে দেখলাম যে আনসাররা যে সমস্ত অ্যানাকিং করতেছে, এটা বিষয়ে কিছু বলা উচিত। এটা অ্যাকচুয়ালি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখন ফার্স্ট কথা হচ্ছে, আমরা এর আগে প্রতিটা ভিডিওতে আমি বলেছি, আরো অনেকেই বলেছে যে যারা এই হাসিনার দোসর যা ছিল, যারা পারপিটাররা যারা ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্পেশালি এই যে আমিনুল হক, মেজর জেনারেল আমিনুল হক 21 নং কোর্সের, সে ছিল আনসারের ডিজি ছিল এবং সেই আনসারের ডিজি তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এই কারণেই আমরা কিন্তু এই দেশে যে এখন এই যে আনসারের রিভোল্টটা দেখতেছি, জাস্ট এই কারণেই। এত বছর ধরে আনসারটাকে তারা কিভাবে উনি রিক্রুট করেছে, সেটা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি, চেয়ারম্যান, এদেরকে আনসারের কোটা দেওয়া হয়েছে এবং সেই কোটা অনুযায়ী আনসার আওয়ামী লীগ থেকে এদেরকে ভর্তি করা হয়েছে। এরা সব একদম আওয়ামী লীগ। এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ। এখন এই জিনিসটা আমি বারবার বলেছি এবং আরো অনেকেই বলেছে যে এই একটা রিভোল্ট হওয়ার পরে নর্মালি দেখা যায় যে যারা একজন পারপিরেটর যারা থাকে তাদেরকে সাথে সাথে আলাদা সেগ্রিগেট করে ফেলা হয়, আর এখানে কিন্তু করা হচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা এটা ফেস করতেছি। এই যে লাস্ট 17 বছর ধরে আওয়ামী লীগ উইথ ইন্ডিয়ান সাপোর্ট তারা এমন ভাবে জিনিসটা প্ল্যান করেছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের নিস্তার নাই। কোথায় একটা বিপ্লবের পরে আমরা এখন সবাই জেনেছি, আয়নাগর দেখেছি, আমাদের চোখের সামনে জিনিসটা দেখেছি। আয়নাগরের যারা পারপিরেটর যারা আছে তারা স্টিল তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে। সেনাপ্রধান বলতেছে যে
আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে, কিন্তু এই চোর ছ্যাচোর এগুলা গুন্ডা বদমাশ যেগুলা আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাখছে, এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আর্মিতে থাকুক, তাতে কিছু আসে যায় না। আমাকে একজন বলার চেষ্টা করতেছিল যে কাক কাকের মাংস খায় না, আর্মির লোকজনকে ধরবে না। ইটস এ রং স্ট্র্যাটেজি। আমরা লাস্ট 15 বছরে দেখেছি নেভি, এয়ারফোর্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এরা কাকের মাংস খায় না, আমরা আর্মি কাকের মাংস খেয়েছি। আমরা স্যারকে কি বলে আজমি স্যারকে আয়না ঘরে ঢুকিয়েছি। আমরা মেজর মোহসিন 10th লং কোর্সের, তাকে শেখ হাসিনা 25 ফেব্রুয়ারির পরে যখন ইয়াটা হয়েছিল যে সেনাকুঞ্জে যে শেখ হাসিনার সাথে যে মিটিংটা হয়েছিল, ওটার মধ্যে কথা বলার জন্য উনার নোকের ভিতর দিয়ে সুই ঢোকানো হয়েছে। উনার দাড়িগুলা টেনে টেনে, এই যে কর্নেল মকসুরুল যাকে প্রমোশন দিয়েছিল আইকেবি, সে টেনে টেনে দাড়িগুলা ছিঁড়ছে। এবং আরো অনেক অফিসার, মেজর জাহিদ, তাকে মেরে ফেলছে। সেনাবাহিনী স্যার তারা তো জানতো, আমাদের কমান্ডোর সিও ছিল তহিদ স্যার, তাকে তাকে টেনে হিসেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা কাকের মাংস খাই। সো এখন যারা এই সমস্ত শেখ হাসিনাকে সাপোর্ট করে এতদিন এই পর্যন্ত আসছে, ওয়াকার স্যার আপনি এদের সাথে আর্মির ইউনিটি দেখাচ্ছেন, যেখানে এখন তো ইট ইজ আমার কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার যে আপনি ওই 5ই আগস্ট কেন করেছেন। কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে, যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে ইয়া করতেছে, ওখানে গিয়ে ওয়ারলেস সাইট বন্ধ করে দিয়ে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে। সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন। তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি। হিরো মানার পরে এখন আপনি ডিজিএফআই এর ডিজি কে আপনি পোস্টিং করেছেন, তার কোনো দোষ নাই, শুধু পোস্টিং করেছেন। এবং সেই ডিজিএফআই এর ডিজি হামিদ স্যার আপনাকে চরমোনাইয়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন, কাউকে কোনো কিছু না জানায়। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। আমরা মনে করি যে আমাদের সেনাবাহিনীর যে এই অর্জনটা আছে, যে এই 17 বছর ধরে যে টার্নিশ হয়েছে যে এই ইমেজটা যখন একটা ভালো পথে আসে, ওয়াকার স্যার ইজ ডুইং রং থিং, সে এইটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখন উনি যে এই সমস্ত পারপিট্রেটর যারা আছে সবগুলোকে রেখে দিচ্ছে, ডিএফআই, এনএসআই, আয়না ঘরের যে সমস্ত কুষ্টি যারা সরাসরি খুন গুম এগুলোর সাথে জড়িত, এরা কেন এদের সাথে আমাদের সেনাবাহিনী ইউনিটি যুক্ত হবে কি জন্য? আপনি মনে হচ্ছেন একমাত্র জিয়াউল হাসানকে দিচ্ছেন দেখে হয়ে গেছে? এই যে এই মেজর জেনারেল আমিনুল স্যারকে যদি টাইম মতো আপনারা অ্যারেস্ট করে জিয়াউল হাসানের মতো পুলিশে হ্যান্ড ওভার করতেন, তাহলে এই আনসারের এই রিভোল্টটা আপনারা দেখতে পারতেন না। এটা একদম ক্লিয়ার। এখন ওয়াকার স্যার বিভিন্ন লোকজনের মাধ্যমে তারা ওর সুগন্ধি আমাকে ফোন করে জানায় যে ওয়াকার স্যার করবে, কিন্তু আস্তে ধীরে টাইম নিয়ে। নো, মোমেন্টামটা যখন লস হয়ে যাবে তখন তারা শক্তিশালী হবে। এবং অলরেডি যারা পারপিট্রেটর তারা শক্তিশালী হচ্ছে দেখেই এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়াতে এই সরকারের থেকে এগেইনস্ট, এই বিপ্লব এগেইনস্ট প্রোগ্রামটা চলমান আছে, কারণ তারা জানে দেয়ার স্ট্রেংথ ইজ স্টিল উইদিন দিস গভর্নমেন্ট। এটা জানার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, গোয়েন্দা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আপনার যদি সাধারণ নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পারপিট্রেটর যারা আছে তাদেরকে না হরানোর জন্য, তাদেরকে না অ্যারেস্ট করার জন্য, ইভেন মানে মিনিমাম যে ওনাদেরকে ধরে যদি জাস্ট ফোর্স রিটায়ার করা দিত, তাহলেও আপনি এই জিনিসটা দেখতেন না। এখন যে কদমবুসি জেনারেলের কথা আপনার অফিসারদের অ্যাড্রেসের মধ্যে আসছে, সে জেনারেল তো ওখানে ছিল। ওখানে আপনি কি করেছেন? ওটা তার এগেন্সটে সে যে আওয়ামী লীগের যে যাদেরকে ওখানে দিছে, তার ক্যান্টনমেন্টে থাকার জায়গা দিয়েছে। জাহানাবাদ ক্যান্টনমেন্ট তার আন্ডারে ছিল, ওখানে রয়্যাল এজেন্টদেরকে থাকতে দিয়েছে উইথ ওয়েপন। এবং তাদের কাছে তাদেরকে এম্বাসিতে যদি তাদেরকে করতে হয়, ডিফেন্সের জন্য যদি রাখতে হয়, টিয়ার গ্যাস কেন থাকবে? তাদেরকে টিয়ার গ্যাস কেন থাকবে? রাবার বুলেট কেন থাকবে? এটা তো ক্লিয়ার। এটা আমাদের পাশের দেশে ভারতের পুলিশের বা এয়ারস্ট্রোক তারা গোয়েন্দা রয়ের সাথে কোঅর্ডিনেট করে কাজ করতেছে। আপনি এগুলো জেনে শুনে, আপনার একটা আর্মি সিকিউরিটি ইউনিট আছে যেটা এই তথ্য আপনাদেরকে দেয়, দিয়ে আপনারা কাজ করতেছে না। সো আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই, কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে যে সময় এই ফ্যাসিস্ট সরকারকে করেছে, প্রত্যেকটা লোককে সে সাপোর্ট করতেছে এবং প্রত্যেকটা লোককে রেখে দিচ্ছে। এবং এই কারণে আনসার এবং ফিউচারে আমরা আরো ডিফিকাল্টি ফেস করব।
আর্মির যতগুলা অ্যাডভাইজার হয়েছে সবগুলা আমি যেটা জেনেছি ওয়াকার স্যারের অ্যাডভাইজার হয়েছে। সাখাওয়াত স্যার উনি আওয়ামী লীগকে আবার ইয়া করার চেষ্টা করতেছিল, অর্গানিক করার জন্য, রিওয়ার্ক করার জন্য করতে দিল, ওনাকে সরানো হয়েছে। জাহাঙ্গীর এই 25 ফেব্রুয়ারির যে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকে সীমান্তে বিজিবি বিএসএফকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগেই ভারতীয় দুটো নৌকা থেকে 5 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে বিজিবি আটক করে। সাথে সাথেই বিএসএফের পক্ষ থেকে বিজিবির সাথে টেলিফোনে যোগাযোগ করা হয় এবং জানানো হয় এই দুটো নৌকা বিএসএফই ঠিক করেছিল, কিন্তু স্রোতের কারণে তারা ভুল করে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে। ফলে এই 5 জন ভারতীয়কে যেন ফেরত দেওয়া হয়, কিন্তু বিজিবি তাতে রাজি হয়নি। এরপর বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেও তারা বিজিবিকে অনুরোধ জানায় তারা যেন এই 5 জন ভারতীয়কে ফেরত দেয়, কিন্তু বিজিবি ফেরত দিতে রাজি হয়নি, বরং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের গত 15 বছরে আমরা এর ঠিক উল্টো চিত্রটা দেখেছি। বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে, কখনো লাশ নিয়ে গেছে, সেই লাশ পর্যন্ত ফেরত দেয়নি। বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, পতাকা বৈঠক করে অনুরোধ জানানো হয়েছে, কখনো লাশ ফেরত দিয়েছে, কখনো লাশ পর্যন্ত ফেরত দেয়নি। এমনকি বাংলাদেশের সীমানায় ঢুকে তারা গুলি করে মানুষ মেরেছে, তারপরও বিজিবি কখনো বিএসএফকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারেনি। কিন্তু এখন চিত্রটা পুরোপুরি উল্টো। কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল। বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল সীমান্তে, সেটা আটকে দিয়েছিল বিজিবি। এটা নিয়ে অবশ্য একটা রিপোর্ট হয়েছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম ডনে। পাকিস্তানের গণমাধ্যম কিভাবে এই ঘটনাকে দেখছে, বিজিবি যে বিএসএফকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না, 15 বছরের যে প্র্যাকটিস সেখান থেকে পুরোপুরি বিপরীত অবস্থান এসেছে এবং প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে কোণঠাসা হচ্ছে, সে ব্যাপারটাকে তারা কিভাবে দেখছে ওই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। সর্বশেষ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একজন ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। তিনি একজন নারী পাচারকারী। বাংলাদেশি 3 জন নারীকে তিনি পাচার করার চেষ্টা করছিলেন এবং সে সময় তিনি বাংলাদেশের সীমানায় ঢুকে গিয়েছিলেন। সেই অবস্থায় ফাঁকা গুলি ছুঁড়ে বিজিবি আটক করেছে। তার মানে বিজিবির পক্ষ থেকে, কিংবা আমরা বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের জন্য এই বার্তাটা স্পষ্ট, সীমান্তে বাংলাদেশ আর কোনো ছাড় দেবে না, ভারতকে কোনো ছাড় দেবে না। মহেশপুর সীমান্ত থেকে এই নারী পাচারকারীকে কিভাবে বিজিবি আটক করছে সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা ঘটনার দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া যাক। চীন হঠাৎ করেই বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমাদের এটা মনে রাখতে হবে, ভারত যেমন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল, একই রকমভাবে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল। কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত এবং চীনকে অবশ্য বৈশ্বিক পরাশক্তি বলা যায়, এই পরাশক্তি দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে চীন এখন বাংলাদেশের সাথে, বাংলাদেশের নতুন সরকারের সাথে, এমনকি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এটা চীনের জন্য একটা অশনি সংকেত। যখন বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে আমরা দায়ী করছি, ভারত যখন কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক বাঁধ খুলে দিচ্ছে এবং তারপর বাংলাদেশে বন্যা পরিস্থিতির যে চরম অবনতি ঘটছে, এটা নিয়ে যখন অনেক আলোচনা চলছে, ঠিক একই সময়ে চীন হঠাৎ করেই বাংলাদেশের বন্যা কবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা $1,00,000 রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা কবলিতদের। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশ কঠোর হয়েছে এবং সেনাবাহিনী কঠোর হয়েছে, সেটা ডক্টর ইউনূসের আদেশেই। সেনাবাহিনী নিজস্বভাবে কিছু করতে পারে না, এখানে সেনাবাহিনীর কোনো ক্রেডিট নেই আমি যেটা বলতে পারি। যদি তারা নিজস্বভাবে কিছু করতে পারতো তাহলে হাসিনার আমলেই করতে পারতো। তো ডক্টর ইউনূস যেটা করেছে সত্যিই তিনি সিলেট পাওয়ার যোগ্য। বিগত কয়েকদিনে আমরা দেখেছি বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে এসে বিএসএফরা তারা বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। তো এটা আর আশা করি হবে না, ডক্টর ইউনূস সেটা করতে দিবে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন ভারতীয়দের আর পিঠ ঢাকানোর সুযোগ নেই, এবার বন্দুকের নলা দেখাতে হবে। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত? সেনাবাহিনীর অ্যাকশন আরও কঠোর হোক আপনারা চান কিনা? অবশ্যই যদি চান অবশ্যই এ লিখবেন, আর যদি না চান অবশ্যই বি লিখবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন।